বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরৎপুর ইউনিয়ন শাখার কৃতিত্বে আয়োজিত আজকের সমাবেশ এবং আলোচনা সভায় যারা উপস্থিত আছেন, মঞ্চে আমাদের প্রধান অতিথি এবং বাকি যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, এবং আপনারা সবাই যারা শরৎপুর ইউনিয়নের এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ভালো আছেন? আরেকটু জোরে। খুব ভালো লাগলো শুনে আপনারা ভালো আছেন। জিনিসটা কি, আমাদের সকলের জীবন কিন্তু অস্থায়ী। আমরা তো কেউ সারা জীবনের জন্য এই দুনিয়াতে আসেনি। একদিন না একদিন আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমরা ব্যক্তি হিসাবে এই জিনিসটা মনে রাখি না বলে আমরা একটা পর্যায়ে এমন কিছু কাজ করা শুরু করি যেটাতে আমরা চিন্তা করি হয়তোবা কখনো এই কর্ম বা এই কাণ্ডের জন্য বা আমরা যাই করি না কেন এইটার জন্য কখনো জবাবদিহিতা করতে হবে না। এবং এই পরিবেশটা সৃষ্টি হয় মূলত যখন আপনার কাছে অতিরিক্ত ক্ষমতা এসে যায়। আপনার কাছে যখন অতিরিক্ত ক্ষমতা হাতে থাকে তখন আপনি ভুলে যান যে আজকে আপনার হাতে যেইভাবে ক্ষমতা আছে এবং আপনি যতই চেষ্টা করেন না কেন এই ক্ষমতা ধরে রাখতে, মহান আল্লাহ তাআলা যদি আপনাকে ওইখান থেকে নামাতে চায় 5 ঘন্টাও লাগে না, 45 মিনিট লাগে। আপনারা যদি মনে রাখেন 7 জানুয়ারি 2024 আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতন ওনার ফ্যাসিস্ট সরকার গঠন করেছিল। 5 আগস্ট 2024 হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, আমাদের বিএনপির কর্মী, বাংলাদেশের জনগণ এবং সব মানুষ মাঠে নেমে উনাকে হেলিকপ্টারে করে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। 7 জানুয়ারি 2025 কতদিন হয়? 1 বছর। 7 জানুয়ারি 2024, 7 জানুয়ারি 2025। 7 জানুয়ারি 2025 কি হয়েছিল বলতে পারবেন? মনে নাই? আমাদের দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য কাতারের আমিরের রয়্যাল গেস্ট হয়ে উনি লন্ডনের জন্য রওনা দেন। যেই ব্যক্তিকে জেল থেকে বের হতে পারবে বা সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে অথবা উনি আদৌ জীবিত থাকতে পারবে কি পারবে না, শেখ হাসিনা 7 জানুয়ারি 2024 সালে চিন্তা করেনি। 1 বছর পর হাজার হাজার কর্মী এবং জনগণ গুলশানের রাস্তা থেকে ধরে এয়ারপোর্টের রাস্তা পর্যন্ত, যেখানে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার বাসভবন থেকে এয়ারপোর্টের রাস্তার ডিউরেশনটা মানে যেতে সময়টা লাগে হলো আপনার ধরেন 20 থেকে 25 মিনিট, 2.5 ঘন্টা লেগেছে উনার বাসা থেকে এয়ারপোর্ট যেতে শুধুমাত্র জনগণের ভিড়ে। আপনারা চিন্তা করেন জনগণের সমর্থন কত গুরুত্বপূর্ণ। এক জনগণ এক নেত্রীকে দেশ থেকে বের করে দিল, আর এক জনগণ সম্মান দিয়ে এক নেত্রীকে বিদেশে ট্রিটমেন্টের জন্য পাঠালো। এর মূল বিষয়টা হলো ক্ষমতাকে যদি আপনি অপচয় করেন এবং ক্ষমতাকে ব্যবহার করে যদি আপনি অত্যাচার করেন এবং সেই অত্যাচারের ভোগান্তি যদি জনগণের করতে হয়, সেই ক্ষমতা কখনো ধরে রাখা সম্ভব না। এবং আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার থেকে আমাদের অনেক কিছু বাস্তবে শিখার আছে। ইতিহাসের কথা আমরা অনেক শুনলাম, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিল। আমি ইতিহাসে যাব না, আমি বর্তমান কিছু পরিস্থিতির কথা বলি। আওয়ামী লীগের ফ্যাসিস্ট রিজিমের কথা এবং ওনাদের দুর্নীতির কথা
অনেক কিছুই বলা যায়, কিন্তু আজকে আপনাদের সামনে আমি একজন ব্যক্তির কথা বলবো, যিনি হলো সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। উনি কি করেছেন আপনারা কি জানেন? পড়াশোনা করেছেন একটু ওনার ব্যাপারে? কি করেছিল? ভুল বললেন, 423টা বাড়ি। ভূমি মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সাহেব চিটাগাংয়ের বাড়ি, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রীর সাথে। ভূমি মন্ত্রী হয়ে উনি ইউনাইটেড কিংডম লন্ডনে উনি 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত 360টি প্রপার্টি পারচেজ করেছে, 360টি বাড়ি কিনেছেন। আমেরিকার নিউ ইয়র্কের মতন জায়গায় উনি 9টি বিলাসবহুল বাড়ি কিনেছেন এবং দুবাইয়ের নামি দামি জায়গায় উনি 54টা বাড়ি কিনেছে, 50-এর অধিক। সব মিলিয়ে মোটে উনি সারা এই তিনটা দেশে, শুধু বাংলাদেশে কি করেছে এটা আমার জন্য বলা এখন কঠিন, কিন্তু আপনি ইউকে, আমেরিকা এবং দুবাই যদি করেন, এইখানে উনি 423টি বাড়ি কিনেছেন। একটা মানুষের শরীরে 206টা হাড্ডি থাকে, ওনার একটা করে হাড্ডি যদি প্রত্যেকটা বাড়িতেও রাখে তাও 217টা বাড়ি অতিরিক্ত থাকে। চিন্তা করে দেখেন দুর্নীতির আকার কোন দিকে চলে গিয়েছিল। তো যদি ভূমিমন্ত্রী ভূমিদস্যু হয়ে যায় দেশে, ওই দেশে মানুষের অধিকার কিভাবে ওই ক্ষমতাসীন দল মানুষের অধিকার সংরক্ষণ করতে পারবে? শুধুমাত্র ভূমিমন্ত্রী না, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উনার পরিবারবর্গ দেশের 80,000 কোটি টাকা চুরি করে, পাচার করে বিদেশে লুট করে নিয়ে গিয়েছেন। উনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি ইউনাইটেড কিংডমের যুক্তরাজ্যের মন্ত্রী ছিলেন, তাও আবার দুর্নীতি বিরোধের অ্যান্টি করাপশন মন্ত্রী। এবং ইলন মাস্ক হলো দুনিয়ার একজন বিখ্যাত ধনী ব্যক্তি। উনি বলল যে ইউনাইটেড কিংডমের অ্যান্টি করাপশন মন্ত্রী যদি করাপশন করে তাহলে এই দেশের উন্নতি কোথায় যাবে? শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ফকির বানিয়ে দিয়ে চলে গেছে। আজকে বাংলাদেশের এই পরিস্থিতি এবং এই পরিবেশ এবং বাংলাদেশের অর্থনৈতিক এই অবক্ষয়, এইটার মূল কারণ হলো রাজনৈতিকভাবে দেশকে দুর্বল করে দেওয়া। গণতন্ত্র এবং আইনের শাসন না থাকার কারণে বাংলাদেশের মানুষ আজকে যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের পরিবেশে যেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইখান থেকে আমাদেরকে বিএনপিকে আগামীতে আমরা আমাদের পরিবেশ এবং পরিস্থিতি সংস্কার কিভাবে করতে পারবো, এইটার কাজ আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে করতে হবে। রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু আগের মতন আর নেই। আমরা 2025 সালে যদি আমরা নির্বাচন আসলে দেখতে পারি এই বছরের শেষের দিকে, নির্বাচনের জন্য আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব অহরহ বহুবার কিছু কথা বলে যাচ্ছেন, যেখানে উনি বলেছেন বাংলাদেশের সংস্কারের জন্য, বাংলাদেশের পরিবেশ এবং পরিস্থিতির উন্নতির জন্য এবং গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মূলে দরকার হলো ভালো, সৎ এবং যোগ্য ব্যক্তি। ভালো, সৎ, যোগ্য রাজনীতিবিদ রাজনীতিতে না থাকলে বাংলাদেশের পরিস্থিতির কোনোদিনও পরিবর্তন হবে না। আমরা যদি চিন্তা করি আগামী দিনের রাজনৈতিক পরিবেশের কথা, বিএনপি
সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিএনপির নামে কোন রকমের দল বা বিএনপির নামে কোন গ্রুপ তৈরি করে বিএনপিকে ভাগ করে কাজ করা যাবে না। আমাদেরকে সবাইকে, সকলকে দলের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য, এলাকার মঙ্গলের জন্য সবাইকে একসাথে মিলিতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যদি আমরা সবাই সম্মত হই, যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো লোক, যেই ব্যক্তি এলাকার ভালো করতে পারবে, মানুষের ভালো করতে পারবে, এলাকার উন্নতি এবং উন্নয়নের কাজ করতে পারবে, যেখান থেকে আগামীতে আমরা যেন কোনোদিনও আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের কোনো রকমের পরিস্থিতি বাংলাদেশের কোনো কনস্টিটিউয়েন্সিতে আমরা যেন না দেখতে পারি, এরকম পরিবেশ সৃষ্টি হবে। আমরা এইরকম ভাবে আমরা নেতৃবৃন্দদের চাই এবং আমরা চাই যে প্রত্যেকটি এলাকাতে এরকম মানুষ যেন এগিয়ে আসে, যেখানে এলাকার উন্নতি হবে। আমার বাবা জনাব মোহাম্মদ খান সাহেব, ওনার সম্পর্কে অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আপনারা সবাই যা বলেছেন এটাতে সমত প্রকাশ করেছেন। আমার এখানে যদি আরো কোনো কিছু যুক্ত করতে হয়, আজকে আমি সন্তান হিসাবে আপনাদের সামনে যতটুকু গ্রহণযোগ্য হয়েছি, আপনাদের যতটুকু ভালোবাসা পেয়েছি এবং আপনাদের যতটুকু আশা এবং আকাঙ্ক্ষা আমাদের এবং আমাদের পরিবার এবং আমার বাবার কাছে থেকে আছে, এটা শুধুমাত্র আমার বাবার অবদান। আমার বাবা আমাদেরকে চেষ্টা করেছে সুশিক্ষিত করে সমাজে একজন ভালো মানুষ হিসাবে স্থাপিত হওয়া। অতএব আমরা চাই আগামী দিনের সময়, তরুণের সময়, আমি এখানে দেখতে পাচ্ছি অনেক তরুণ ভাইয়েরা আমার এখানে, তোমাদের সময়, আগামী দিনের সময় যেন আমাদের এলাকা থেকে ভালো ছেলে, ভালো মেয়ে, শিক্ষিত অবস্থায়, শিক্ষিত পরিবেশে বাংলাদেশে ভালো ভালো জায়গায় চাকরি পায়, ভালো ভালো পর্যায়ে যেতে পারে, সেটা জুডিশিয়ারিতে হোক বা পার্লামেন্টের হোক বা আইনে হোক, ডক্টর হোক, যেইভাবে হোক। আমাদের মূল লক্ষ্য এলাকার উন্নতি করা, মানুষের ভালো করা এবং মূলত যেন কখনো আমাদের এখানে কোনো রকমের মানুষের কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, ওইটার পক্ষে কাজ করা। বিএনপির মূল শক্তি জনগণ। তারেক রহমান সাহেব পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বিএনপির শক্তি জনগণ এবং জনগণের শক্তি যেখানে বিএনপি সেখানে। আমাদের শক্তি আপনারা সবাই। আপনারা যদি ভালো মানুষকে বেছে নেন, ভালো মানুষকে বেছে নিলে এলাকার ভালো হবে, মানুষের ভালো হবে, এলাকার উন্নতি এবং উন্নয়ন হবে। এবং এর পাশাপাশি শুধুমাত্র উন্নতি এবং উন্নয়ন না, ভালো চিন্তা করতে হবে এবং ভালো চিন্তাধারা দিয়ে ভালো মানুষকে সুযোগ দিতে হবে। কিন্তু জনগণ এবং সব ক্ষমতার চেয়ে উপরে হলো মহান আল্লাহ তাআলা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি এখন লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ওনার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আমরা দোয়া করি যেন ওনার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়, আল্লাহ যেন ওনাকে ভালো করে দেয় এবং উনি যেন ভালোভাবে, সুস্থভাবে এই 16শত বছরের অত্যাচারের পর উনি যেন ভালো সুস্থ শরীরে বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। আমি আর বেশি সময় নিব না, কিন্তু আমার আজকের এই বক্তব্য শেষ করার আগে, আজকের এই সমাবেশ ও আলোচনা সভা যারা আয়োজন করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সুন্দর একটি অনুষ্ঠান আয়োজিত করেছেন।
যারা মিছিল নিয়ে আসছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে কয়েকটা ছোট ছোট ভাইরা আছে, নুরু মিয়া, মনির মিয়া, দেখতে পারি না তোমাদের, কিন্তু তোমরা যারা আছো আমি আশা করি তোমরা এখানেই আছো, শুনতে পাচ্ছ আমাকে। বাবু মিয়া, কুদ্দুস মিয়া, সিফাত মিয়া, আনিস মিয়া, আসাম বিপ্লব এবং বাকি বাকি ছোট ভাইরা যারা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সম্বর্ধনার জন্য। আশা করি ইনশাআল্লাহ আজকে আমার সবাবপুর ইউনিয়নে প্রথমবার আসা, কিন্তু এটাই শেষ নয়। আগামী দিনে আবার দেখা হবে। আপনারা সকলে আমার জন্য, আমার বাবার জন্য, আমার পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুন্দর, সুস্থ, গণতান্ত্রিক বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে চাই, এটার জন্য আপনারা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।